নমস্কার, দ্য বিগ স্টোরিতে আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবারতী। তৃণমূলের নাম, চিহ্ন আর 440 কোটি টাকার ব্যাংকের সিন্দুক কার দখলে থাকবে তা নিয়ে শুরু হয়ে গেছে চরম আইনি ও রাজনৈতিক মহাযুদ্ধ। দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে আজ হাজির 10 জন হেভিওয়েট নেতা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই টিম কি সত্যি সর্বহারা করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, নাকি খাদের কিনারা থেকে আবারও ঘুরে দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজ বাংলার রাজনীতি যে মোড়ে দাঁড়িয়ে আছে তাকে অভূতপূর্ব বললেও হয়তো কম বলা হয়। গত 3 দশকে পশ্চিমবঙ্গের মানুষ বহু রাজনৈতিক ভাঙাগড়া দেখেছে। কংগ্রেস ভেঙে তৃণমূলের জন্ম দেখেছে, বামফ্রন্টে 34 বছরের দুর্গের পতন দেখেছে, কিন্তু একদা অপরাজেয় মনে হওয়া অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অন্দরে এমন এক মহা বিস্ফোরণ ঘটবে যেখানে দলনেত্রীর পদটাই কেড়ে নেওয়া হবে, তা বোধহয় রাজনৈতিক বিশ্লেষকদের কল্পনাতে ছিল না। আজ লড়াইটা আর ঘরের ভেতরের মান অভিমানের স্তরে আটকে নেই। আজ লড়াইটা আইনি কাগজের, আজ লড়াইটা সংখ্যাতত্ত্বের, আজ লড়াইটা ক্ষমতার চরম টেকনিক্যাল অধিকারের। যে দলটিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রক্ত ঘাম দিয়ে 1998 সালের 1 জানুয়ারি গড়ে তুললেন, আজ 2026 সালের জুলাই মাসে দাঁড়িয়ে সেই দলের প্রতিষ্ঠাতাকেই দল থেকে বহিষ্কার করে দলের চেয়ারপারসন পদ থেকে সরিয়ে দিয়ে নিজেদের আসল তৃণমূল দাবি করে দিল্লির অশোকা রোডের জাতীয় নির্বাচন কমিশনের দরজায় কড়া নেড়েছেন বিদ্রোহী শিবিরের 10 নেতা। এই হেভিওয়েট দলটার নেতৃত্বে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর 12টায় নির্বাচন কমিশনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তাদের বৈঠক হয় এবং এই বৈঠকের খবর যখনই দিল্লির দরবার থেকে কলকাতায় এসে পৌঁছলো, তখন কালীঘাটের অলিতে গলিতে অন্দরমহলে শুরু হয়ে গেল এক অদ্ভুত নীরবতা। রাজনৈতিক মহলের এমনটাই মত যে কালীঘাটের কপালে এখন চিন্তার ভাঁজ। কিন্তু কেন এই ভাঁজ, কেন এই সংঘাত আজ খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে? তার আগে এটা জানি যে হঠাৎ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা অরূপ রায়রা দিল্লি নির্বাচন কমিশনের কাছে গিয়ে বললেই দলটা কি তাদের হয়ে যাবে? ভারতের নির্বাচনী আইন কি বলে? রাজনৈতিক বিশ্লেষকরা তারা কি বলছেন, তাদের কি ব্যাখ্যা? আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইকের সঙ্গে। কি বলেছেন দেখুন। রাজনৈতিক মহল, রাজনৈতিক বিশ্লেষক তারা তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আইন এই মুহূর্তে কি বলছে, কি হতে চলেছে? এই প্রতীকের লড়াই, এই লোগোর লড়াই, এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে নির্বাচন কমিশন ডেফিনেটলি সিদ্ধান্ত নেবে। কিন্তু কেন তারা এই কথা বলছে, কেন হঠাৎ করে এমন একটা সংখ্যাতত্ত্ব খাড়া হচ্ছে বা সমীকরণ তৈরি হচ্ছে যাতে এটা বলার জায়গায় এরা এসেছে? ঝন্টু বড়াইক তার সঙ্গে কথা বলেছিলাম, কি বলেছেন দেখুন। ছিল যে যেহেতু ভারতবর্ষের এক্সিস্টিং যে আইন, বিশেষ করে একটা ছিল 1972-তে সুপ্রিম কোর্টের অর্ডার এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের 86-এর সিঙ্গেল অর্ডার, 68-এর সিঙ্গেল অর্ডার, সেখানে স্পষ্টত দেখা যাচ্ছে কোন একটি রাজনৈতিক দলে যদি এই ধরনের সিচুয়েশন হয়, অর্থাৎ একটি দলের ভর কেন্দ্রের সাপেক্ষে একটা বড় অংশের লেজিসলেটিভ প্রতিনিধি, অর্থাৎ বিধায়ক, সাংসদ এবং তাদের অর্গানাইজেশনাল প্রতিনিধি, অর্থাৎ এই যে নেতারা বিভিন্ন স্তরের, তারা যদি কোনো একটি দিকে বেশি চলে যায়, মূলত সেই দিকেই কিন্তু পাল্লা ভারী থাকে এবং প্রতি ফান্ড নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন না পারলে মাননীয় সুপ্রিম কোর্ট সেখানে ইন্টারফেয়ার করে সেই অংশটাকে কিন্তু পরবর্তীকালে এই প্রতীক এবং এই যে ফান্ড তহবিল এবং অন্যান্য যে দলের সুবিধা এগুলো তুলে দেয়, চাবিকাঠিগুলো। কালীঘাট তৃণমূল ভার্সেস ঋতব্রত তৃণমূলের এখানে কিন্তু আমি বলি ভারতবর্ষের একটি সংবিধানের আইন এবং মাননীয় সুপ্রিম কোর্টের প্রিভিয়াসের যে অর্ডার গুলো, সেটাতে কিন্তু আপাতত ঋতব্রত তৃণমূল অনেক যোজন এগিয়ে, অর্থাৎ তহবিল, দলের প্রতীক
এক্সপেকটেশন সবটাই কিন্তু তার দিকেই যাবে বলে আমার কোথাও যেন মনে হচ্ছে। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রতীকে নির্বাচিত 80 জনের মধ্যে এই মুহূর্তে ঋতব্রত শিবিরে 64 জন রয়েছেন, যা শতাংশের নিরিখে 80%। অন্যদিকে কালীঘাট তৃণমূলের শিবিরে রয়েছেন 16 জন, শতাংশের নিরিখে 20%। অর্থাৎ 80 জন বিধায়কের মধ্যে 80%ই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বাইরে। এই সংখ্যাটা কেন এত মারাত্মক তা বুঝতে তো কোনো আইনি বিশেষজ্ঞর প্রয়োজন হয় না, কারণ দলত্যাগ বিরোধী আইন নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা হয়েছে। 10th শিডিউল অনুযায়ী কোনো দলের আইনসভা সদস্যের 2/3 অংশ যদি আলাদা গোষ্ঠী তৈরি করে তবে তাদের সদস্যপদ খারিজ হয় না। তৃণমূলের ক্ষেত্রে 80 জনের 2/3 হলো 54 জনের কাছাকাছি, আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে তো 63 জন বিধায়ক রয়েছেন। কলকাতা হাইকোর্টে যখন শোভনদেব চট্টোপাধ্যায় বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করছেন, তখন আদালত কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি। আদালত স্পষ্ট জানায়, স্পিকার প্রাথমিক তদন্ত করে দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠিতে বিধায়কদের সই জালিয়াতির যে অভিযোগ ঋতব্রতরা তুলেছিলেন তার মধ্যে সারবত্তা রয়েছে। ফলে আইনি এবং সংখ্যাগত দিক থেকে বিধানসভার ভেতরে এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাল্লা শুধু ভারী নয়, অপরাজেয়। এবার নজর দেওয়া যাক আজ দিল্লির নির্বাচন সদনে ঠিক কি ঘটল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে 10 জনের প্রতিনিধি দল আজ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে গিয়ে বসলো, সেই দলটির নামগুলোর দিকে একবার ভালো করে তাকাই। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একদম প্রথম দিন থেকে আছেন এমনও অনেক দোর্দণ্ড প্রতাপ নেতা আজকে এই 10 জনের তালিকায় রয়েছেন। যেমন ধরুন অরূপ রায়, যেমন ধরুন জাভেদ আহমেদ খান, যেমন ধরুন নাখরুজ্জামান, যেমন ধরুন গুলাম রব্বানি, ইমানি বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, সন্দীপন সাহা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি, বুঝতে তো কারোর বাকি নেই যে ওনার অভিযোগের তীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে চার্টার্ড ব্যুরোক্র্যাট বলে আক্রমণ করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কি বলছেন শোনাবো আপনাকে, দেখুন। যে আসল তৃণমূল কংগ্রেস, আসলে দেখুন এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। बंगाल का आवाम परिवारवाद को समर्थन नहीं करता है। কিন্তু হঠাৎ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে খেপে গিয়ে এই ধরনের মন্তব্য করছেন তা নয়। দীর্ঘদিন ধরে তিনি কথা বলছেন, আওয়াজ তুলছেন। এই আক্রমণাত্মক বাচনভঙ্গি প্রমাণ করছে যে এই বিদ্রোহের স্ক্রিপ্ট কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে এবং ভেবেচিন্তে অত্যন্ত সুপরামর্শের পরে আজকে এই রকম একটা লড়াই তিনি লড়ছেন। এবং লড়াইটা শুধু আত্মসম্মানের নাকি এর পেছনে অর্থ রয়েছে? ওই যে বলছিলাম একদম শুরুতে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে কোটি কোটি টাকা আটকে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ভরসা করেছিলেন সেই অরূপ বিশ্বাস, তিনি হঠাৎ করে বেঁকে বসেছেন, তিনি হঠাৎ করে এই ফ্রিজ করার কথা বলছেন, ইত্যাদি ইত্যাদি বহু ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু এই এত পরিমাণে টাকা, এই এত পরিমাণে টাকার দখল তো কেউ ছাড়তে পারছেন না। রাজনৈতিক দলের টিকে থাকার জন্য বা নির্বাচনে লড়ার জন্য খুব গুরুত্বপূর্ণভাবে যে জিনিসগুলো প্রয়োজন হয় তার মধ্যে ডেফিনেটলি একটা প্রতীক, কিন্তু দ্বিতীয়টা অবশ্যই টাকা। আর এখানেই শুরু হয়েছে সবচেয়ে বড় দড়ি টানাটানি। তৃণমূল কংগ্রেসের দলীয় ফান্ড বা তহবিলের অঙ্কটা ঠিক কত সেটা আপনারা জানেন। নির্বাচন কমিশনে জমা পড়া অডিট রিপোর্ট এবং বিভিন্ন ব্যাংকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মূল অ্যাকাউন্টে জমে রয়েছে প্রায় 440 কোটি টাকা। বিদ্রোহের ঠিক পরপর এই জুন মাসের শেষের দিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পের তরফে অরূপ বিশ্বাস কলকাতার 3টি রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকের প্রধান শাখায় চিঠি পাঠিয়ে সেটা ফ্রিজ করার কথা বলেছিলেন। যদিও এটা নিয়ে এই মুহূর্তে তদন্ত চলছে বা এটা নিয়ে বিতর্কের জায়গা রয়েছে, কিন্তু এটা তো ঠিক, আবার বলছি, যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এই দুটো বিষয় ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়। এক হচ্ছে প্রতীক, দুই হচ্ছে অর্থ। নির্বাচনে লড়ার ক্ষেত্রে এগুলোর গ্রহণযোগ্যতা মারাত্মক। এবং এই বিষয় যখন সামনে আসে, যখন দুই তৃণমূলের অর্থাৎ ঋত তৃণমূল এবং কোট আনকোট যদি বলি মৃত তৃণমূল, এদের দুজনের লড়াই সম্মুখ সমর যখন তৈরি হলো বা শুরু হলো, খুব স্বাভাবিকভাবে সেই সময় চুপ করে থাকবে না কালীঘাট তৃণমূল। তারা তাদের তরফ থেকে বিভিন্ন রকমের
এফআইআর, যেমন দোলা সেন আমরা জানি প্রগতি ময়দান থানা এফআইআর করলেন, সেখানে তার কি বয়ান ছিল ঋতব্রত এবং তার দলকে নিয়ে কি বয়ান ছিল সেটাও স্পষ্ট হলো। খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস যেটা কালীঘাটপন্থী বা মমতাপন্থী তৃণমূল, তাদেরও ভাবনায় কিছু রয়েছে। মাননীয় সাংসদ সৌগত রায়, মাননীয় সাংসদ কীর্তি আজাদ প্রথম থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই মুভমেন্টগুলোর বিরোধিতা করে এসেছেন। কি বলেছেন এই দুই সাংসদ শোনাবো আপনাদের, দেখুন। একটা গোষ্ঠী যারা তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া গোষ্ঠী এবং যাদের নেতাকে তৃণমূল বহিষ্কার করেছিল, তারা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে মিটিং করেছে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল যে শুধুমাত্র স্বীকৃত প্রতিনিধিরাই ফুল বেঞ্চের সাথে দেখা করতে পারে। আমরা তো মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চাইনি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? আমরাই তো ঠিক করব যে কে আমাদের দলের প্রতিনিধি। এতে জ্ঞানেশ কুমারের কোনো ভূমিকা নেই। আমরা যে কোনো লোককেই ইসিআই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে। যে কোনো ইন্ডিপেন্ডেন্ট এমএলএ গিয়ে 3 জন নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে দেখা করতে পারে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আমরা তো এর আগে পার্লামেন্টের অনেক মেম্বারের সই করে জমা দিয়েছি ওর ইমপিচমেন্টের জন্য। এখন ऋतुव्रत कौन है? उसको तो निकाल दिया था सीपीएम वाला। क्यों निकाला था? उसका वीडियो आया था, इसलिए उसको निकाल दिया था। पैर पर पड़ा रहता था दीदी के पास में, तो दीदी उस पर दया करके उसको राज्यसभा का एमपी बनाया, इंटक का उसको प्रेसिडेंट बनाया, सभापति बनाया, स्टेट का विधायक बनाया। आज वही जिस थाली में खाया उसमें छेद करता है। ऐसा आदमी का चरित्र, कैरेक्टर के बारे में आदमी क्या कह सकता है? इस कैरेक्टरलेस लोग है ये लोग। দেখুন, রাজনৈতিক লড়াই সবসময় স্বাগত সব রকমভাবে, কিন্তু ব্যক্তিগত আক্রমণে যখন কেউ চলে যায় তখন সেইগুলো নিয়ে ডেফিনেটলি সমালোচনা হবে। কীর্তি আজাদ যে ধরনের মন্তব্য করেছেন একজন জনপ্রতিনিধি হিসেবে, সেটাই বা বলি কী করে? যদি কোনো জনপ্রতিনিধি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে ডিজে বাজানোর কথা বলতে পারে, কোনো জনপ্রতিনিধি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে পারে যে দেখা হবে, বাপের বেটা হন, ইত্যাদি ইত্যাদি, তো তার দলের সাংসদরা এই ধরনের মন্তব্য করতেই পারে, নতুন কিছু নয়। যাই হোক, যে কথা বলছিলাম, এই যে আইনি লড়াই, এই সমস্ত আইনি লড়াইয়ের মাঝে বাংলার মানুষের নজর যেখানে, সেটা হচ্ছে 21শে জুলাই। আজকের 2 তারিখ হয়ে গেল, আর হাতে গোনা 17-18 দিন রয়েছে। এই সময় তো প্রস্তুতি তুঙ্গে থাকে প্রত্যেকবার, যেটা দেখা যায় তৃণমূল কংগ্রেসের। এবার কি হবে? এ আসল তৃণমূল যে ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে গত 30 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিকে নির্দেশ দিলেন, গর্জন করলেন, সেই নিজের তৈরি আবেগ থেকে আজ নিজেই বঞ্চিত হচ্ছেন। কোনোদিন ওই 13 শহীদের সঙ্গে দেখা করার বাসনা, এই মঞ্চে দাঁড়িয়ে পাগলু ড্যান্স দেখেছে রাজ্যের মানুষ, অথচ ওই 13 শহীদের কথা, তাদের সঙ্গে রাজ্যের মানুষের পরিচয় করানোর কথা শুধুমাত্র স্মৃতিসৌধে রয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যেভাবে কোণঠাসা হয়েছেন, তার জন্য কে দায়ী আজকে কি উনি সেটা বুঝতে পারছেন? যদি আজও না বোঝেন, তাহলে যদি এই ধরনের কোনো সমাবেশ 21শে জুলাই করার চেষ্টা করেন, হাতে গোনা কিছু লোকই থাকবে। কিন্তু এখন কি হতে পারে? এই লোগো বা এই যে প্রতীকের কথা আমরা বলছি, কি হবে? জাতীয় নির্বাচন কমিশন কি করতে পারে? মহারাষ্ট্র মডেলের কথা আপনাদের মনে আছে? শিবসেনা বা এনসিপির সেই অভিন্ন আইনি লাইন ধরে এগোনো যদি হয় এখানে, তাহলে 64 জন বিধায়কের সমর্থন থাকা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পকে কি আসল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হিসেবে স্বীকৃতি দেওয়া হতে পারে সেক্ষেত্রে? আর যদি সেটা হয়, তবে মমতা বন্দ্যোপাধ্যায় আইনত তার নিজের দলের নাম ব্যবহার করতে আর পারবেন না, জোড়া ফুল প্রতীক আর ব্যবহার করতে পারবেন না। দলের 440 কোটি টাকার তহবিল, সেই তহবিলও চলে যাবে। এই বিদ্রোহী কমিটির নিয়ন্ত্রণে থাকবে সবটা। কমিশন যদি দেখে পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সাংগঠনিক কমিটির ভেতরে সমতা রয়েছে, তবে বড়জোর তারা জোড়া ফুল প্রতীকটিকে ফ্রিজ করতে পারে। সেক্ষেত্রেও ধাক্কাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খাবে, কারণ নিচুতলার গ্রামীণ ভোটারদের কাছে নতুন কোনো প্রতীক নিয়ে গিয়ে খুব কম সময়ে তা জনপ্রিয় করা এক কথায় প্রায় অসম্ভব, কারণ পুরো ভোট সামনে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যদি ভোটে লড়ে তাহলে সেই প্রতীককে ব্যবহার করা, সেই প্রতীককে চেনানো রাজ্যের প্রান্তিক মানুষের কাছে এটা যথেষ্ট চ্যালেঞ্জের বিষয়। কিন্তু কার ভাগে যাবে প্রতীক, কার ভাগে থাকবে তহবিল, তার উপরে নির্ভর করছে আসল তৃণমূলের পরিচয় ও ভবিষ্যৎ। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দিল্লিতে দেখা করেছেন নির্বাচন কমিশনের সঙ্গে, এবং কি কথা হয়েছে, তারা আশ্বস্ত কিনা প্রথমে একটু আপনাদের শোনাই, দেখুন। প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে, আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। 22 তারিখ ডেলিগেট সেশন হওয়ার পরই 23 তারিখ আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছিলাম এবং অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের একটা ডাকবার জন্য, যাতে আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি এসে আমাদের কথা বলতে পারি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য আজকে ভীষণ আলোচনা হওয়ার মতোই। উনি বলছেন সরাসরি পরিবারবাদের রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না। স্পষ্ট তার বক্তব্য। কি বলতে চাইছেন, কি তার উদ্দেশ্য, কেন আজকে তৃণমূল কংগ্রেস দলটা ভেঙে এতগুলো টুকরো হয়ে গেছে, কেন সাংসদরা নেই, কেন বিধায়করা ছেড়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মা বলে দাবি করছেন, এদেরকে সন্তানদের ছেড়ে যেতে বারণ করছেন, আবেদন করছেন। এই সব কিছুর পরেও উনি একজনকে ওনার কাছ থেকে সরাতে পারছেন না, অন্ধ স্নেহ। ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিন ধরে এই একনায়কতন্ত্র দলের মধ্যে চালিয়ে যাওয়া, যা তার পিসিমণিকেও এক ঘরে করে দিয়েছিল। প্রায় একটা সময়ে দিনের পর দিন আমরা খবর করেছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মতের অমিল, এবং সেই মতের অমিল হওয়ার পরেও আবার দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কথায় পুরো তৃণমূল কংগ্রেস দলটা এক জায়গায় হয়েছে। কিন্তু শেষের একটা বছরে সবটা নষ্ট হয়ে গেল। আইপ্যাকের এতই দাদাগিরি, যেখানে তৃণমূল কংগ্রেসের যারা বর্ষিয়ান নেতৃত্ব আজকে যারা মুখ খুলছেন, এই অরূপ রায় ধরুন বা অন্যান্য যারা সাংসদরা রয়েছেন ধরুন, যারা প্রত্যেকে মুখ খুলছেন, তাদের সবার অভিযোগের তীর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক নামক কোম্পানিটির বিরুদ্ধে। এই আইপ্যাক এদের দিয়ে কি কি করিয়েছে সেই অভিজ্ঞতার ঝুলি এদের অনেকটাই ভারী। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে তার সেই রোয়াব, তার সেই কলার তোলা মনোভাব, এবং যখন ডিজে বাজানোর কথা উনি বলেছিলেন, এই প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে ডিজে বাজানোর কথা উনি বলেছিলেন, তারপর থেকে তার বাড়ির চারদিকে ডিজে বাজছে, উনি শুনতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু তার দল, তিনি যে মাটির ওপর দাঁড়িয়ে এতদিন ধরে রাজনীতিটা করে এসেছেন, সেটা তৈরি করে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তৈরি করে দেওয়া প্ল্যাটফর্ম, তার ওপর দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এতদিন ধরে এই কলার তুলে রাজনীতিটা করে গেছেন, হেলিকপ্টার থেকে টুপ করে পড়ে যে রাজনীতিটা করে গেছেন, তার খেসারত আজকে তারই দলকে দিতে হচ্ছে। আজকে জানি না আগামী দিনে আসল তৃণমূল হিসেবে কারা প্রতিপন্ন হবেন এবং কারা লোগো পাবেন, কারা প্রতীক পাবেন, নজর আমাদের অবশ্যই সেদিকে থাকবে। বিগ স্টোরি আজ এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনার চোখ থাকুক CNN।